সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা থাকবে। একটি হচ্ছে ডেমোক্রেটিক অবস্থা ভালো মনে হচ্ছে না, নির্বাচন যতই ঘনিয়ে আসছে কেন, সেটির ব্যাখ্যা এবং প্রশ্ন থাকবে, সেটি আলোচনায় থাকবে। ইসরায়েল আজও আক্রমণ করেছে লেবাননে এবং ওয়েস্ট ব্যাংকে, এবং বড় বড় মতো স্কুল এবং হসপিটালস, এটি টার্গেট ছিল। হতাহতের পরিমাণ ব্যাপক, সেটিও আলোচনায় থাকবে। আমরা কত বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। তার পরবর্তী থাকবে শেষের অংশে বাংলাদেশ প্রসঙ্গ। তার কারণ যতদূর আমরা জানতে পেরেছি, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি দুবাইতে যাচ্ছেন। কেন? এটি কি সেফ হেভেন তার জন্যে? এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে এবং কি হতে যাচ্ছে সেটির উপর আলোচনা থাকবে। এই আলোচনায় আজ আমার সাথে দুজন থাকবেন, সে তাদের পরিচয় কিছুক্ষণ পরে তুলে ধরছি, কিন্তু কিছু তথ্য প্রথমে তুলে ধরা উচিত। ট্রাম্প হ্যারিস বিতর্কের পর ইলেকশনে পোলে হ্যারিসের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কমলা হ্যারিসের কথা বলছি, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী। বেশিরভাগ পোল, জনমত জরিপ যেটি আমরা বলে থাকি, হ্যারিস এবং ট্রাম্পের ব্যবধান কিন্তু খুবই কম। আপাতত দৃষ্টিতে মিশিগান, উইসকনসিন ও নর্থ ক্যারোলাইনায় হ্যারিসকে কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে। তবে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে ট্রাম্প খুব বেশি পিছিয়ে নেই। ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। এদিকে স্টিম স্টার্স ও ফায়ার ফাইটাররা আসন্ন নির্বাচনে কোনো দলকে এখনও সমর্থন দেয়নি। দ্যাটস নট গুড ফর ডেমোক্রেটিক পার্টি। কোনোভাবেই সেটি ভালো নয় তাদের জন্য। একইভাবে মিশিগানের অনেক ভোটাররা বেছে নিচ্ছেন না দুই দলের কাউকেও, আনকমিটেড ভোটার যেটিকে আমরা বলে থাকি, বরং তারা তৃতীয় কাউকে ভোট দিতে যাচ্ছেন, অর্থাৎ থার্ড পার্টি ক্যান্ডিডেটকে, যেটিও অত্যন্ত আশঙ্কাজনক হতে যাচ্ছে ডেমোক্রেটদের জন্য, স্পেশালি ট্রাম্পের জন্যও, কিন্তু ডেমোক্রেটদের জন্য সবচেয়ে বেশি, কারণ তারা ব্যাটল গ্রাউন্ডে পিছিয়ে আছেন কিছু অনেক ক্ষেত্রে। অন্যদিকে কিছুদিন আগের ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট যেটি হয়ে গেল, ডিবেটের রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্সের বিপক্ষে ডেমোক্রেটদের প্রার্থী টিম ওয়ালসের পারফরমেন্স ছিল অনেকটাই ফিকে। অপরদিকে ভ্যান্সের কাছ থেকে সবাই আক্রমণাত্মক আচরণ আশা করছিলেন, যা তিনি করেননি। এতে করে ডিবেটের ফলাফল অনেকটাই ভ্যান্সের দিকে ঝুঁকে পড়েছে। এই সমস্ত ব্যাপারে আলোচনা করার জন্য আমার সাথে আজ যোগ দিয়েছেন স্টুডিওতে প্রফেসর ডক্টর এম খালাকুজ্জামান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, সাউথ ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন, শুনতে পাচ্ছেন আমাকে স্পষ্টভাবে। আমি প্রথমেই খালাকুজ্জামান আপনার কাছে চলে যাব। প্রশ্নটি হচ্ছে এরকম: নর্থ নাকি সাউথ, কোন দিকে যাচ্ছে দেশের নির্বাচন, ঠিক কোন দিকে ঝুঁকেছে? স্পেশালি নর্থ সাউথ বলতে আমি কিন্তু আসলে আক্ষরিক অর্থে নর্থ সাউথ বলছি না। নর্থ বলতে উপরের দিকে যাচ্ছে কিনা ডেমোক্রেটদের পাল্লা, নাকি তারা সাউথের নিচের নিম্নগামী আছেন, কোন দিকে তারা আছেন? কারণ ইলেকশন ইজ, আমার মনে হচ্ছে, ইটস স্লিপিং অ্যাওয়ে ফ্রম কামালা হ্যারিস অ্যান্ড ইটস গোয়িং সাউথ। এটি নিচের দিকে যাচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান মনে হচ্ছে। পোলিং দেখেও অনেকটা মনে হচ্ছে যে পোলিং স্থবির, খুব একটা অগ্রগতি তিনি করতে পারেননি। আমি শুনবো আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা কিছুটা প্রতীকী হলেও আক্ষরিক অর্থেও কিন্তু জিনিসটা সত্য। কারণ হচ্ছে নর্থে হচ্ছে আমাদের ব্লু ওয়াল, নর্থে সেখানে পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, আর সাউথে হচ্ছে আপনার সানবেল্ট হচ্ছে আপনার অ্যারিজোনা, তারপর নেভাডা, আর ওইদিকে হচ্ছে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা। সো নর্থে যাচ্ছে না সাউথে যাচ্ছে, দুই দিকের একদিকে যদি ডিসাইসিভলি যায় তাহলে এটা কামালা হ্যারিসের জন্য খুব ভালো হবে, বিশেষ করে যদি নর্থে যায়। নর্থে যদি তিনি নর্থমুখী হন আর কি, মানে আপওয়ার্ড বাউন্ড হন, সেটা খুব সুখের খবর হবে। কিন্তু নর্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্টেট তো আমরা জানি হচ্ছে পেনসিলভেনিয়া। কারণ আমেরিকার ইলেকশন তো এতদিন আমরা সবাই জেনে গেছি যে 50টা স্টেট থাকলেও ইলেকশন আসলে হয় 6টা 7টা স্টেটেই, তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেনসিলভেনিয়া। কারণ পেনসিলভেনিয়াতে 2016-তে ডোনাল্ড ট্রাম্প জিতেছিল, 2020-এ মাত্র 40,000 ভোটের ব্যবধানে। তারপরে বাইডেন জিতেছিল 2020-এ 80,000 ভোটের ব্যবধানে। কিন্তু এটা কিন্তু মার্জিনটা খুবই কম, এটা লেস দেন 1% আর কি, এই যে একটা পুরা ভোটারদের মধ্যে। তো আনফর্চুনেটলি মানে কামালা হ্যারিসের যতগুলো দেখা যাচ্ছে পোল, তাতে করে পেনসিলভেনিয়াতে, যেহেতু জো বাইডেন নিজে পেনসিলভেনিয়ার লোক, তার রানিং মেট না হলেও জো বাইডেন তো পেনসিলভেনিয়ার মানুষ,
তো সেই হিসাবে কমলা হ্যারিসের আরো ভালো করা উচিত ছিল পেনসিলভেনিয়াতে, কিন্তু পেনসিলভেনিয়াতে তিনি ততটা ভালো করছেন না। এখনো তাকে একটু এগিয়ে রাখা হচ্ছে কোনো কোনো পোলে 1%-এর কম, লেস দেন 1%। আপনি জানেন যে সমস্ত পোলগুলির মার্জিন অফ এরর থাকে 2 থেকে 2.5%, এর মানে হচ্ছে এরা মার্জিনের ভিতরেই পড়ে। তা পেনসিলভেনিয়াটা ভালো না। মিশিগানের অবস্থাটা কমলা হ্যারিসের জন্য আরো অনেক ভালো হওয়া উচিত ছিল, কারণ মিশিগান খুবই একটা ডেমোক্রেটিক স্টেট, কিন্তু এটা হচ্ছে না মিডল ইস্টের ইলেকশনের জন্য। কারণ মিডল ইস্টের ইলেকশনে আমাদের যারা মুসলিম কমিউনিটি, শুধু মুসলিম না, কিন্তু যারা প্রগতিশীল, যারা ব্ল্যাক, তারা আমেরিকার এই যুদ্ধটাকে একদম পছন্দ করছে না মিডল ইস্টে। কিন্তু এখানে কমলা হ্যারিস তার যে বস জো বাইডেনকে কিছুটা পাশ কাটিয়ে গিয়ে আমার দৃষ্টিতে যদি ডিসাইসিভ কিছু বক্তব্য না দেয়, তাহলে কিন্তু মিশিগানে তার অবস্থা খুব খারাপ হবে। উইসকনসিনে তিনি একটু এগিয়ে আছেন। সাউথের অবস্থাটা দেখুন, গতবার জো বাইডেন জর্জিয়াতে জিতেছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন এ লং টাইম আর কি। এইবার জর্জিয়াতে তিনি ভালো করবেন না কমলা হ্যারিস, অথচ জর্জিয়াতে কিন্তু যথেষ্টই ভালো করা উচিত ছিল, কারণ ব্ল্যাক পপুলেশন রাইজিং ওইখানে। তার অ্যারিজোনাতে গতবার জো বাইডেন জিতেছিল, এবার সম্ভাবনা কম। নেভাডায় জিতেছিল, এবার সম্ভাবনা কম। তাহলে দেখা যাচ্ছে যে প্রাইমারিলি জো বাইডেন ইলেকশন থেকে সরে যাওয়ার পরে সমস্ত ব্যাটল গ্রাউন্ডে কিন্তু কমলা হ্যারিস এগিয়ে ছিল। কিন্তু এখন গত 2-1 সপ্তাহে, বিশেষ করে যে আপনি যে কয়েকটা কথা বললেন যে বিতর্কের পর থেকে ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরে, এখন কমলা হ্যারিস পিছিয়ে আছে বলবো না, কিন্তু খুবই আশাপ্রদ অবস্থাতে নেই। এটা একটু দুঃখজনক। তাতে করে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাবে। আর আমি একটু বলেই শেষ করি, আমি পেনসিলভেনিয়া তো খুবই ইম্পর্টেন্ট স্টেট, আপনারা সবাই জানেন। পেনসিলভেনিয়াতে আমি থাকি, আমি যেহেতু আপনাদের অনুষ্ঠানে রেগুলার আসি, বিশ্লেষণ করি জিনিসগুলো, আমি যত জায়গায় ড্রাইভ করি খুব খেয়াল করি যে কি হচ্ছে, মানে মানুষ কি কথা বলে, ইয়ার্ড সাইন কিরকম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে অনেক দিন বাস করি, কয়েক দশক। সেইখানে যেবারই ইলেকশন হোক, যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হোক, ডেমোক্রেট কিংবা রিপাবলিকান, ইয়ার্ড সাইন আপনি দেখবেন প্রায় কিছু না কিছু থাকবে। আমি আশ্চর্য হলাম যে 80-90টা ইয়ার্ড সাইন যদি আপনি সেন্ট্রাল পেনসিলভেনিয়াতে দেখেন, তার 2-3টা হচ্ছে কমলা হ্যারিসের, বাকিগুলি ট্রাম্পের। হ্যাঁ, সেন্ট্রাল পেনসিলভেনিয়াতে কমলা হ্যারিস ভালো করবে না, কারণ কমলা হ্যারিস ভালো করে ফিলাডেলফিয়ায়, পিটসবার্গে, বড় বড় শহরে। তারপরেও এতটা অ্যাবসেন্স যে তার ইয়ার্ড সাইনে, সেটা আমি খুবই আশ্চর্যান্বিত হচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে ওভারঅল সংক্ষেপে বললে এটা খুব সাউথে যাচ্ছে না এখনো, তবে আমার কাছে মনে হচ্ছে একটা স্টেলমেটে আছে, আরো তো 1 মাসের মতো আছে। এর মধ্যে she will have to do something magical to turn it around. জি, এবং ম্যাজিক্যাল হওয়ার সম্ভাবনা ছিল। আপনি সঠিক বলেছেন যে স্টলড, অর্থাৎ স্থবিরতার একটা দেখতে পাচ্ছি। যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম যখন টিম ওয়ালসকে তার রানিং মেট করা হলো, it was a big happy moment for Democratic Party, সেই উচ্ছ্বাসটি আমরা দেখছি এখন কেটে যাচ্ছে, এবং সেখানে একটা স্থবির। এবং আপনি সঠিকভাবে বলেছেন যে মিডল ইস্টের যুদ্ধটি সাধারণ মানুষ যারা আছেন, বামপন্থী ডানপন্থী দুটি আমি দেখেছি, এবং মধ্যপন্থী কেউই একটি পছন্দ করছেন না। অনেকে বলে থাকেন ইসরায়েল আমেরিকার কথা শুনছেন না, এবং চপেটাঘাত করছেন বাইডেনের। কিন্তু আমরা জানি বাইডেন নিজেই একজন ইনস্টিগেটর এই যুদ্ধের, এবং আমেরিকা ইজ অ্যান এম্পায়ার। এই এম্পায়ারের অর্থ হচ্ছে পাওয়ার, এবং পাওয়ারের জন্য এই যেসব জায়গা দখল করতে হবে, দখলে রাখতে হবে, তার সব কিছুই তারা করবেন। সে কামালা হ্যারিস হোক, বাইডেন হোক, ট্রাম্প হোক, এটি অনেকে বলে থাকেন। আমি অনেকখানি একমত পোষণ করি। এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, কিন্তু আমি সেখানে যাব না এই মুহূর্তে, কারণ সেটি আসবে আমাদের আলোচনার কিছুক্ষণের মধ্যেই। আমি মনির মুস্তফা আলী, আপনি শুনছিলেন মনোযোগ দিয়ে এবং মাথা নাড়ছিলেন, আমি দেখছিলাম। আপনি যদি খালিকুজ্জামানের সাথে কিছু যোগ করতে চান সেটি পারবেন, আমি আপনাকে দিলাম সেই সুযোগটি। তার সাথে একটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই। ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওয়ালসের পারফরমেন্স ভোটারদের উপর কি কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? অনেকেই মনে করেন তার পারফরমেন্স যেটি ছিল ডিবেটে, সেটি খুব একটি প্রভাব ফেলেনি ভোটারদেরকে এনার্জাইজ করতে। আপনি কি তাই মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। যে ডিবেটটা আমরা দেখলাম গত মঙ্গলবার, সেই ডিবেটে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি, যেটা ডক্টর খালিকুজ্জামান বললেন যে টিম ওয়ালস যেভাবে আক্রমণ করতে পারতো জেডি ভ্যান্সকে, কারণ জেডি ভ্যান্স তো
একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছিল, যদিও তার মিথ্যাটা একটু ইয়ের মতো ট্রাম্পের মতো অতটা কোর্স না, সে খুব স্মুথলি মিথ্যা কথাগুলো বলছিল, সেটা কিন্তু টিম ওয়ালস তুলে ধরতে পারতো, কিন্তু সেটা সে ধরেনি। সেখানে তার একটা ভুল হয়েছে। আমরা ডিবেটে গেলাম এই আশা করে, মানে সবাই তো আশা ছিল যে টিম ওয়ালস ভালো করবে। দেখুন, ডিবেটের আগ পর্যন্ত আপনার জেডি ভ্যান্সকে একটা ন্যারেটিভের মধ্যে ফেলা হয়েছে, সেটা হচ্ছে সে উইয়ার্ড কথাবার্তা বলে, এবং অনেক উইয়ার্ড কথাবার্তা বলেছে ডিবেটের আগে। হ্যাঁ, সেখানে তাকে দিয়ে কিন্তু ডিবেটে যে খুব একটা আশা করেছে কেউ যে সে খুব ভালো করবে, সেটা কিন্তু না। ইভেন কি আপনার ওই রিপাবলিকানরাও আশা করেন সে যতটা ভালো করেছে অতটা ভালো করবে। হ্যাঁ, তো সেখানে যদি কিছু ইফেক্ট পড়ে থাকে সেটা অ্যান্টি ডেমোক্রেটিক ইফেক্টটা মানে পজিটিভলি পড়বে হয়তো রিপাবলিকানদের প্রতি। আসলে তো ভাইস প্রেসিডেন্টের ডিবেটে তো খুব একটা মানে পোলে ওঠানামা করে না, তারপরও আমি বলবো যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কখনো কখনো ম্যাটার করে। যেমন ধরেন আপনার ওবামার সাথে যে জন ম্যাককেনের ইলেকশনটা হলো, তার যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল সেটা কিন্তু একটা ইফেক্ট পড়েছিল। যদিও জর্জ এইচ.ডব্লিউ. বুশের যে ক্যান্ডিডেট সেটাও তো খুব একটা ভালো ক্যান্ডিডেট ছিল, ড্যান কোয়েল, সেটা ততটা ইফেক্ট পড়েনি। তার মানে প্রথম যে ইলেকশনটা হলো রি-ইলেকশনে পড়েছিল, তো সেখানে হয়তো কিছুটাই হয়েছে। আর এই যে ইলেকশনের ব্যাপারে ডক্টর খালিকুজ্জামান যেটা বললেন, আমি পুরোপুরি একমত। তবে আমি একেবারে যে নৈরাশ্যবাদী তা না। আমার মনে হয় কমলা হ্যারিসই হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওই যে কিন্তুটা আছে আর কি, ভয়টা আছে, কিন্তুটা আছে, ভয়টা ওখানে আছে। এবং এই ভয়টা থাকার পিছনে কারণ আমি বলবো দুটো। একটা হচ্ছে আপনার এই মিডল ইস্ট ওয়ার, এই মিডল ইস্ট ওয়ারে বাইডেন যেটা বলছে, বাইডেনের যে অতি উৎসাহ যে মন্তব্যগুলো করা, মানে কিছু একটা হওয়ার সাথে সাথেই তার একটা মন্তব্য যেটা ইসরায়েলের পক্ষে বলে দেওয়া, এবং ইদানিং কমলা হ্যারিসের যে মন্তব্যগুলো আসছে সেটা খানিকটা মানে সেই বাইডেনকে হাততালি দেওয়া সেরকম। এখানে তার উচিত হবে একটা ব্যালান্সড স্টেটমেন্ট দেওয়া, একদম মানে প্রো ইসরায়েলি পুরোটাই চলে যাবে 100% ইসরায়েলের পক্ষে, এটা না করে একটা ব্যালান্সড মন্তব্য তার করা উচিত। কারণ ডেমোক্রেটদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। এই মিশিগানের জন্যই কিন্তু আপনার 2000-এ যে ইলেকশনটা হলো, বুশ জিতে গেল, পপুলার ভোট না পেয়েও সে গোরকে হারিয়ে এসে জিতে গেল, সেটাও কিন্তু তার পিছনেও কিন্তু কারণ মিশিগান। হ্যাঁ, মিশিগানের ওই কটা ভোট পেলে কিন্তু আর কিছুই লাগে না, ওই কটা সে ইলেকট্রাল ভোটেই গোর হয়ে যেত। তো সেখানে দেখেন এই যে জর্জিয়ার কথা উঠলো, ডক্টর খালিকুজ্জামান বললেন যে জর্জিয়া বাইডেন জিতেছিল কিন্তু কমলা হ্যারিস জিততে পারবে না। বাইডেনও জিতেছিল কত 11,000 ভোট, 12,000 ভোটে, খুবই সামান্য ভোটে। সিন্স দেন আপনার জর্জিয়ার কিন্তু একটা ট্রেন্ড আছে, সেখানে উনি ডক্টর খালিকুজ্জামান বললেন যে ব্ল্যাকদের একটা মুভমেন্ট আছে ওদিকে, ব্ল্যাকদের পপুলেশনটা বাড়ছে। না, ব্ল্যাকদের পপুলেশন বাড়তে পারে, কিন্তু ওখানে কিন্তু এশিয়ানদের পপুলেশন খুব দ্রুত বাড়ছে। এবং আপনি দেখেন, আপনি যদি 20 বছর আগের কথা চিন্তা করেন যে জর্জিয়ায় কত বাঙালি ছিল, আমাদের দেশের কথাই চিন্তা মানে বাংলাদেশি আমেরিকানদের কথা চিন্তা করেন কত ছিল, এখন দেখবেন সেই জর্জিয়ায় সম্ভবত 30 থেকে 40,000 বাঙালি, ওখানে বাঙালি মুসলমান আমি বলবো। হ্যাঁ, তো এই যে দেশ স্টেটগুলো, জর্জিয়া বলেন, মিশিগান, তো প্রচুর মুসলমান ওখানে। হ্যাঁ, তো এখানে ভয়ের পিছনে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে দেখেন, আপনার হয়তো মনে থেকে থাকবে সেই মানে মিড টার্ম যে ইলেকশনটা হলো 2022-তে, আমি কিন্তু বারবার আমাদের প্রত্যেকটা শোতে আমি বলেছিলাম যে এই ডেমোক্র্যাটদের মেসেজিংটা ঠিক মতো হয় না। দেখেন ইকোনমি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ইকোনমিটা কেমন, আপনি হয়তো বলবেন যে না বেশি ভালো না। বেশি ভালো না এই কথাটা যে আপনি বলবেন, সেটা তো মানে একটা পপুলার কালচার হয়ে গেছে এখানে। ইকোনমি একেবারে, বা ইউএস ইকোনমি খুব খারাপ অবস্থা, ইনফ্লেশন একেবারে আকাশচুম্বী, এই সমস্ত কথাগুলি আমরা শুনে আসছি। যার ফলে হয় কি, কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে যে না ইকোনমি ভালো না, আমি খুব ভালো নেই। অথচ দেখেন ইকোনমি, আপনি যদি
ইউএস ইকোনমি আপনার আদার ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনের সাথে তুলনা করেন, তাহলে ইউএস ইকোনমি অত্যন্ত ভালো। আপনি এখন দেখেন যে আজকে যে জব রিপোর্ট আসলো, কত 254,000 জব সৃষ্টি হয়েছে, সেখানে আবার আনএমপ্লয়মেন্ট রেটটা আপনার 4.1%, 0.1% কমেছে। ওএস গ্রোথ হয়েছে 4%। জি, আপনি যদি আপনি ইসের দিকে তাকান, হ্যাঁ আমি বুঝি যে ডেমোক্র্যাটটা মিডল ক্লাসের জন্য, হ্যাঁ, কিন্তু মানে আপনার ওয়াল স্ট্রিট তো একটা ইকোনমির একটা সূচক, মানে ওয়াল স্ট্রিট ভালো করলে তো ইকোনমি, খারাপ হলে তো ওয়াল স্ট্রিট কখনো ভালো করে। আপনি স্টক মার্কেটের কথা চিন্তা করে দেখেন রিপাবলিকানরা আপনার এই যে এসের কথা বলে, এনার্জির কথা বলে যে তাদের সময় এনার্জি প্রাইস কম থাকে, এনার্জির প্রাইস তো কমই, এখন তো কত $3 বোধহয় 20 সেন্টস বা $3.10 আপনার অ্যাভারেজ প্রাইস, এটা তো আপনার খুবই ভালো প্রাইস। আপনার এনার্জি প্রোডাকশন দেখেন, এনার্জি প্রোডাকশন সর্বোচ্চ পরিমাণে চলে গেছে আপনার এখন 13.3 মিলিয়ন ব্যারেল ডেইলি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. এই মেসেজগুলো কেন যে ডেমোক্রেটরা দিতে পারে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো আমি বারবারই এই কথাটা বলি যে রিপাবলিকানরা মিথ্যা কথাটা খুব বোল্ডলি বলে, ওকে, নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস। ডেমোক্রেটরা আপনার সত্য কথাটা টিমিডলিও বলতে পারে। ওকে, তো এটা একটা কারণ, খুব দ্রুত, মানে দিস ইলেকশন ইজ ফর কমলা হ্যারিস এন্ড ডেমোক্রেটস টু লুজ। ওকে, অর্থাৎ আপনিও বলছেন যে আশঙ্কার অনেক কারণ আছে, এবং আপনিও বলছেন যে টিম ওয়ালজ ভালো করেননি। সেটি একটি ভালো উদাহরণ দিয়েছেন আপনি। জন মেকেনের যে রানিং মেট ছিলেন, আমার মনে হয় স্যারা প্যালিন অ্যাট দ্যাট টাইম, অ্যালাস্কার গভর্নর ছিলেন হয়তোবা তিনি, যতদূর আমার মনে আছে। দিস ইজ হোয়াট 2008 2012, রাইট? ওকে, no 2012 তো 2008 হবে। এবং অনেকেই মনে করেন, আমি নিজেও তাই বিশ্বাস করি, যে জন ম্যাকেনের মতো ক্যান্ডিডেট হেরে যাওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী ছিলেন তার রানিং মেট, অর্থাৎ স্যারা প্যালিন। এমন বড় ইডিয়েট আমি কখনো দেখিনি আমার জীবনে। and I'm not sorry to say this, I have seen bigger idiots in my life but never seen one like her, such an idiot. এবং জন মেকেন ডুবে যাওয়ার জন্য এই মহিলা দায়ী। অন্যান্যদের ক্ষেত্রে এতটা কাজ করেনি, বাট এটার প্রভাব পড়ে, এবং পরে তার তথ্য আপনি তুলে ধরেছেন। তার অর্থ হচ্ছে এটির সেরকম ইলেকশনে বড়সড় প্রভাব না ফেললেও যে এনার্জি তৈরি করার কথা ছিল সেটি তৈরি করা যায়নি বা তৈরি করা সম্ভব হয়নি। আমি এই প্রসঙ্গে আরেকটি ব্যাপার তুলে ধরবো খালেকুজ্জামান আপনার কাছে, তারপরে আমরা চলে যাব মধ্যপ্রাচ্যের ব্যাপারে, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেখানে। আমরা মিশিগানে দেখছি, অর্থাৎ মিশিগান হয়ে দাঁড়িয়েছে এখন মেক অর ব্রেক কাইন্ড অফ স্টেট। যেরকম জর্জিয়াতে একটি সম্ভাবনাও আছে এবং দুঃসংবাদও অপেক্ষা করছে। কারণ বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা যদি 30-40 হাজার হয়ে থাকে জর্জিয়াতে, সেটি সমর্থন ডেমোক্রেটদের পাওয়া কিন্তু কঠিন হবে। তারা রিপাবলিকানদের দেবেন ভোট, সেটাও আমি মনে করি না। হয়তো ভোটটি তৃতীয় পক্ষের দিকেও চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ জিল স্টেইনের পক্ষেও যেতে পারে। আমি মিশিগানে সেখানেই থাকবো। আপনি জানেন, আর সবার মতোই আমরা যেরকম জেনে থাকি, যে আনকমিটেড ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে মিশিগানে। এটি ডেমোক্রেটদের জন্য মোটেও সুখকর খবর নয়। সেই সাথে তারা বলছেন, তারা যদি আনকমিটেড ভোট দেওয়ার না থাকে, তারা তৃতীয় পক্ষকে ভোট দিয়ে দিবেন। এবং এটির প্রধান কারণ হচ্ছে গাজা ইউএস পলিসি, স্পেশালি গাজার ডেমোক্রেটিক পার্টির পলিসি, কারণ তারা এখন ক্ষমতায় আছেন। এবং মিডল ইস্টে চরমভাবে হিউম্যান রাইটস অবমাননা, এটি দেখার পরে সত্যকে অস্বীকার করা, পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে ইসরায়েলকে তারা অস্ত্র সবই দিচ্ছেন, চরমভাবে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে, সেটি আমরা দেখছি। এদেশে এবং ইউরোপে এই চরম উস্কানি তারা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে দিচ্ছেন। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি যদি প্যালেস্টিনিয়ান কিফায়া পড়েন,
অর্থাৎ যে স্কার্ফটি পরেন, তাহলে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি এতখানি জটিল করে ফেলেছেন। এই যে পরিস্থিতি, এই আনকমিটেড ভোটাররা যদি এভাবে থাকে এবং থার্ড পার্টিতে যায়, আপনি কি দেখছেন ডেমোক্রেটিক পার্টির জন্য আসনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে এটি? খুব দ্রুত শুনবো আপনার কাছে এই ব্যাপারটি। জি ডেফিনেটলি দেখুন, আনকমিটেড ভোটারের সংখ্যা হলো আপনার মিশিগানে প্রাইমারিতে ছিল 55,000-এর মতো। তো মিশিগানে কিন্তু এত ভোটে মানে জো বাইডেন যেতেও নাই। পেনসিলভেনিয়া তো তাই, পেনসিলভেনিয়া তো আমাদেরও অনেকগুলো আনকমিটেড ভোটার ছিল। তা আনকমিটেডটা কিন্তু অনেকটা হচ্ছে অভিমান করে। হ্যাঁ, আমরা যারা আনকমিটেড ভোটার ছিল তারা হচ্ছে আনকমিটেড ছিল প্রাইমারিতে, তারা শুনতে চেয়েছিল যে কমলা হ্যারিস তাদেরকে ঘরে আনার জন্য সঠিক বার্তাটা দেয় কিনা। হ্যাঁ, আনকমিটেড মানে কিন্তু এই না যে তারা ভোট দিতে মানে রাজি না কমলা হ্যারিসকে, তারা আর কি অভিমান করে বসেছিল, কিন্তু তাদের অভিমানটা ভাঙাতে পারেনি কমলা হ্যারিস, বরং কোয়াইট কন্ট্রারি। দুঃখজনক ব্যাপার হলো যে জো বাইডেন যে এই মিডল ইস্টের যে যুদ্ধটা আপনি একটু আগে কারেক্টলি বলছেন, এই যুদ্ধটা কিন্তু আমেরিকার যুদ্ধ, এটা আমেরিকার অর্থে আমেরিকার অস্ত্রে সেই যুদ্ধটা হচ্ছে। এবং তারপরেও দুঃখজনক ব্যাপার হচ্ছে এত অস্ত্র এত অর্থ দিয়েও যখন মাঝে মধ্যে জো বাইডেন বলে যেটা হচ্ছে আমাদের রেড লাইন, তোমরা রাফাতে বোমিং করবে না, তোমরা হিউম্যানিটেরিয়ান মানে ডিজাস্টার তৈরি করবে না, সিভিলিয়ানদেরকে মারবা না, একটা রেড লাইনও নেতানিয়াহু মানে নাই। এর মানে আমরা টাকাও দিচ্ছি, অস্ত্র দিচ্ছি, অর্থ দিচ্ছি, আবার গালে চপেটাঘাত খেয়ে আসছি দুনিয়ার সামনে। জো বাইডেন হচ্ছে এমন একটা লুজার এই ব্যাপারটাতে, এই যুদ্ধের ব্যাপারে। সে টাকাও দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে, কিন্তু তার নামটাও হচ্ছে না। এমনকি খারাপ অর্থেই যদি বলেন যে হ্যাঁ সেই হচ্ছে এই যুদ্ধ ইসরায়েলের পক্ষে আছে। কারণ ইসরায়েলিদেরকে যে আপনি জিজ্ঞেস করেন, আপনাদের নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন, ইসরায়েলিদেরকে জিজ্ঞেস করলে তারা বলছে যে মানে ইসরায়েলের জন্য বেটার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন এত কিছু করার পরেও তাদের প্রিয়ভাজন সে হয়ে উঠতে পারে নাই। এর মানে তার আম ছালা দুটোই গেল জো বাইডেনের, টাকাও গেছে, অস্ত্রও গেছে, তার নামও খুঁয়েছে, তার মিনিমাম কোনো ধরনের ক্রেডিবিলিটি তৈরি হয় নাই, ইসরায়েলে হয় নাই, দুনিয়াতে তো হয়ই নাই। সুতরাং আনকমিটেড ভোটারদের ব্যাপারে একটু যদি ফিরে আসি, এটা খুবই বড় একটা মানে অশনি সংকেত কমলা হ্যারিসের জন্য। যদি না আগামী 1 মাসের মধ্যে উনি খুব ডিসাইসিভলি কি বলবে, ইসরায়েলকে তো অ্যাবান্ডন করা সম্ভব না। আমার মতে কমলা হ্যারিস যেটা বলতে পারে সেটা হচ্ছে আমরা ইসরায়েলের যে আত্মপক্ষ সমর্থন, যে একটা যে কমন ল্যাঙ্গুয়েজ আর কি আমেরিকাতে, সেটা আমি সমর্থন করি, কিন্তু আমরা এটা সমর্থন করব না যে আমরা যখন বলে দিব যে এই কাজটা তোমরা করতে পারবে না, এটা রেড লাইন, এটা ক্রস করবা, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা আপনাকে একটা ছোট উদাহরণ আমি শেষ করি। সাতিল আরবে যখন করছিল, বমিং করছিল 1982-তে, এর আর কি ইসরায়েল বমিং করছিল হচ্ছে ইয়েতে গিয়ে আর কি লেবাননে, এখানে অনেক মানুষ মারা গিয়েছিল, মানে হাজার খানেক লোক মারা গিয়েছিল 82-তে। তখন প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার রোনাল্ড রেগান হচ্ছে, তিনি সরাসরি বললো ইয়াকে, মানে তখনকার যে প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে বলছে দিস ইজ ইকুয়াল টু এ হলোকস্ট, ইউ হ্যাভ টু স্টপ ইট নাও। এবং তারা 20 মিনিটের মধ্যে সেই যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। তাহলে একই সুরে আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে করে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে, তাহলে ইসরায়েলের গায়ে কয়টা মাথা, তারা তো অ্যাবসলিউটলি বন্ধ করবে, বন্ধ করতে রাজি। কিন্তু জো বাইডেন এতটাই উইক একটা মানুষ যে তার বললাম যেটা, সে টাকাও যাচ্ছে, অস্ত্রও যাচ্ছে, তার দুর্নামও হচ্ছে, হি ইজ নো, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, লিটারালি জেনোসাইড জো হিসেবে তার নাম লেখা থাকে। না নট লিটারালি। আমি একটু অ্যাড করতে চাই, খুব দ্রুত, আপনার 30 সেকেন্ড সময় আছে, বলুন। হ্যাঁ, আমি একদম মানে 100% আমি এগ্রি ডক্টর খালেকুজ্জামানের সাথে। মানে জো বাইডেনের এটা কোনো প্রয়োজন ছিল না। আমি একটা জিনিস বুঝি না যে এই ডেমোক্র্যাটরা কি এই ইসরায়েলের পোল দেখে নাকি ইউএস এর পোল দেখে। ইউএস এর পোলে তো জুইশরা আপনার 2/3 আপনার ডেমোক্র্যাটদেরই ভোট দেয়, এবং তারা খুব রিজনেবল। তারা ওই যেভাবে মানে সাপোর্ট দিচ্ছে জো বাইডেন, এইভাবে সাপোর্ট দেওয়ার ফলেই যে তারা 2/3 ভোট দিচ্ছে ডেমোক্রেটদের, তা নয়। তারা খুবই রিজনেবল। আমার মনে হয় তারা ওই যে এয়ারপোর্টটাই দেখছে, যেমন উনি যে রেফারেন্সটা দিলেন সাতিল আরবে ইসের যে বম্বিং, বা ইসে যখন আপনার প্রথম গালফ ওয়ার জর্জ H.W. বুশ যখন প্রেসিডেন্ট, যখন ইরাকি আপনার স্কাদ মিসাইলগুলো পড়ছিল আপনার ইসরায়েলে, তখন আইজাক শমিট ছিল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল।
তাকে একদম কড়া ভাষায় জর্জ H.W. বুশ বললো যে তুমি কিন্তু একটা শব্দ করবে না, তোমার যতই স্কাদ মিসাইল পড়ুক না কেন তুমি একদমই রিয়াক্ট করবে না, তুমি কিছুই করবে না। কি তাতে কি তার একেবারে প্রেসিডেন্সি চলে গেছিল নাকি? আমি এই জিনিসটা আমি বলতে চাই এই জন্য যে তাদের মেসেজ গুলো হবে ব্যালেন্সড, কোনো ব্যালেন্স নেই। আমি বলে দিচ্ছি ব্যালেন্স কেন না, বিকজ ইট ইজ এ ইউএস পলিসি। এটা জো বাইডেন পলিসি তো আপনার রিগান তো চেঞ্জ করেনি, আমি বুঝতে পারছি জো বাইডেন এখানে ওতপ্রোতভাবে জড়িত, তার অ্যাডমিনিস্ট্রেশন ওতপ্রোতভাবে জড়িত। এই যে এখন যে হামলাটি চলছে, তারা যেই নাটকটি করছেন যে এটা রেড লাইন, ওটা গ্রিন লাইন, ওটা ইয়েলো লাইন, ওটা ব্ল্যাক লাইন, দিজ আর অল ড্রামা অ্যান্ড ইটস এ গুড ড্রামা বাই দ্য ওয়ে। কারণ এই ড্রামা তারা করে বিশ্বকে দেখাতে চান যে তারা সভ্য জাতি। কিন্তু এই মুহূর্তে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমেরিকা এবং দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্টায়ারলি, সেটা হলো ইইউ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, এদের মতো অসভ্য জাতি আপনি কোথাও খুঁজে পাবেন না। তারা কথা বলে ডিগনিটির, তারা কথা বলে আত্মসম্মানের, তারা কথা বলেন হিউম্যানিটির এবং ডেমোক্রেসির। কাজে কোনো কিছু মিল নেই যখন এটা তাদের স্বার্থে কোনো রকম প্রভাব ফেলবে না। ওকে, আমি এই কথা বলতে বলতে আমরা মধ্যপ্রাচ্য প্রসঙ্গে চলে এসেছি। চলুন ইরানের ক্ষেত্রে এটি এবং ইরান ইসরায়েলের যেই ব্যাপক ঝামেলা শুরু হয়েছে সেই প্রসঙ্গে চলে আসলাম। ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা না চালিয়ে ইসরায়েলকে বিকল্প চিন্তা করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু আমি যতদূর শুনেছি ইসরায়েলকে বলা হচ্ছে তুমি তাদের পারমাণবিক ক্ষেত্রে হামলা করার দরকার নেই। কিন্তু ইরান যখন বলল আমরা তাদের তেলের ডিপোতে হামলা করব, সেখানে তিনি ইয়েস নো কিছু বলেননি, অর্থাৎ তার মৌন সম্মতি আছে বলে আমার মনে হয়েছে। আই ওয়াজ ওয়াচিং হিম ইয়েস্টারডে। এর আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলার থেকেও বিরত থাকবেন বলেছেন তিনি, কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট না। এদিকে ইরানের হামলার পর থেকে আন্তর্জাতিক বাজারে এই খবর শোনার পরই তেলের দাম বাড়তে শুরু করেছে স্বাভাবিকভাবেই। গত এক সপ্তাহে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে 8%। ক্যান ইউ বিলিভ দিস? বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ার তেলের দাম সামনে আরও বাড়তে পারে। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। আজকে তিনি ইরানে জুমার নামাজ পড়িয়েছেন, সেখানে ব্যাপক একটি সমাবেশে তিনি ছিলেন ব্যক্তিগতভাবে। তার মতে বিস্ময়কর অপরাধ করা ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল সামান্য একটি শাস্তি। তিনি বিশ্বব্যাপী মুসলমানদের এক হওয়ার বার্তা দিয়েছেন। তবে ওয়েস্ট ব্যাংক, লেবানন ও ইরানের উপর ইসরায়েলের আক্রোশের বহিঃপ্রকাশ বাইডেনের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। একদিকে আসন্ন ইলেকশনের বাইডেনের সমর্থন যেমন প্রভাব পড়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি নিয়ে আলাপ করছিলাম আমরা। অন্যদিকে মধ্যপ্রাচ্য তৈরি হয়েছে ভয়াবহ যুদ্ধ অবস্থা। এর সব কিছু ট্রাম্পের সমর্থনকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করেন। আমার প্রশ্ন খালেকুজ্জামান আপনার কাছে থাকবে। প্রথমে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিশোধ পরায়ণতা নিয়ে চুপ করে আছেন বাইডেন, যেটি আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম। এবারের নির্বাচনে গাজায় কি ডেমোক্রেটদের সমাধিস্থল হতে যাচ্ছে কিনা বলে আপনি মনে করেন? আমি যদিও মিশিগানের কথা বলেছি, এটি একটি বড় প্রশ্ন। এরপরে আমি অন্যান্য প্রশ্নে যাব এবং সেখানে আলোচনা করব মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। শুনবো আপনার কাছে। জি, গাজা ডেফিনেটলি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বড় ডেমোক্রেটদের ডিবাকলের জন্য। তবে এটাই যে একমাত্র রিজন এটা আমি মনে করি না। আমি মনে করি যে ডেমোক্রেটদের খারাপ করার আরেকটা বড় কারণ হচ্ছে যে সাউদার্ন বর্ডারের যে ইমিগ্রেশনের ইস্যুটা, সেটা আপনি যদি আমেরিকানদেরকে জিজ্ঞেস করেন তাহলে ওরা ইকোনমি ইনফ্লেশনের পরে 2 নম্বর ইস্যু ওরা এই সাউদার্ন বর্ডারকে ওরা আইডেন্টিফাই করে। তবে গাজার যে যুদ্ধটা, এটা মূল ধারার যারা আমেরিকান তারা খুব বেশি এটা নিয়ে খুব বেশি কনসার্ন আমার মনে হয় না। তারা খুশি না ব্যাপারটাতে, খুব বেশি কনসার্ন না। কনসার্ন হচ্ছে আমাদের প্রগতিশীলরা, ব্ল্যাকরা, তারপরে এশিয়ানরা, মুসলিমরা, শুধুই মুসলমানরা না। আর কারণ এত বড় একটা অন্যায়, এত বড় একটা গণহত্যা যেভাবে ওরা করে যাচ্ছে, শুধু গাজাতে না, এখন থেকে গিয়ে আপনার হয়েছে ওয়েস্ট ব্যাংকে, তারপরে হচ্ছে লেবাননে, তারপরে আজকে কিন্তু আমেরিকার সরাসরি ইয়েমেনেও আক্রমণ করেছে, ইয়েদেরকে নিয়ে, ব্রিটিশদেরকে নিয়ে আপনার হুতিদেরকে আক্রমণ করেছে। তারপর তারা হচ্ছে সিরিয়াতে আক্রমণ করেছে। লেবানন এবং সিরিয়ার যে রাস্তাটা, কানেক্টিং রাস্তা, সেই রাস্তাটা ওরা বম্বিং করে উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধটাতে কিন্তু আমেরিকা পুরোপুরি ইনভলভ। হ্যাঁ, সুতরাং
এই যুদ্ধটা ডেমোক্রেটদের জন্য ডেফিনেটলি খারাপ একটা সংবাদ, কারণ মানুষ এটা অতটা পছন্দ করছে না। তবে এটার জন্যই ওরা হেরে যাবে, এটাতে আর কি আমি একটু দ্বিমত পোষণ করছি। আমার মনে হয় যে ইনফ্লেশন আর হচ্ছে যে সাউদার্ন বর্ডার, এই দুইটা হচ্ছে বড় ইস্যু আর কি। গর্ভপাতের বিষয়টিকে আপনি কি মনে করেন যে এটা গর্ভপাতের বিষয়টি ডেমোক্রেটদের ফেভারে যাবে? আমি বলছি এই যে যেহেতু এটা কি ইনফ্লেশন এবং ইকোনমি এবং বর্ডার, এটার মানুষ 10 থেকে 11% বেশি ভোট দিয়ে রাখে হচ্ছে ট্রাম্পকে। মানুষ বেশি বিশ্বাস করে ট্রাম্পকে, মানে 11% থেকে 12% বেশি মানুষ বিশ্বাস করে ওই ইস্যুগুলো তো পকেট বুক ইস্যু যেটা আমরা বলি আর কি। আর কমলা হ্যারিসকে মানুষকে বিশ্বাস করে হচ্ছে ডেমোক্রেসি তিনি রক্ষা করবেন, তিনি ইন্টেলিজেন্ট মানুষ, হেলথ কেয়ারের ব্যাপারে, হেলথ কেয়ারের মধ্যে দেবস্থানও চলে আসে। কিন্তু আপনি দেখুন ডেমোক্রেসি রক্ষা করবে, এগুলি তো কিছুটা বায়বীয় কথা, যে ডেমোক্রেসিতে তো আমার পেট ভরবে না। এই জন্য হচ্ছে যে জিনিসটা পকেট বুক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে মানুষ এগিয়ে রাখে, আর হচ্ছে সাউদার্ন বর্ডার ব্যাপারে। খুব ভালো কথা বলেছেন। এবং ইমিগ্রেশন এবং অর্থনীতি এই দুটি ব্যাপারেই কিন্তু ট্রাম্প ভালো অবস্থায় থাকেন সবসময়, তার কারণ তারা মিথ্যাচার করে যান একের পর এক। এবং যদি পলিসি চেঞ্জ করতে হয় ইমিগ্রেশন, তাহলে সেটি নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি, এবং সেটি আসলে পলিসিগত চেঞ্জ হওয়া উচিত। বর্ডারের দেয়াল দিয়ে সেটি বন্ধ করা সম্ভব নয়। আপনি বর্ডার, অনেক শক্তিশালী বর্ডার আছে, নর্থ কোরিয়ার বর্ডার থেকে মানুষ পালিয়ে যেতে পারে, যেটি মানে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস বর্ডার, যেখানে অতিক্রম করা আলকাট্রাস, সেটা পার করা একই কথা। আলকাট্রাস ওয়ান অফ দ্য ভিশিয়াস জেল, আপনারা জানেন। ওকে, সো এটি একটি ব্যাপার। একটি মজার ব্যাপার হচ্ছে কি, আমরা অনেকেই শুনি, এবং আমি জানি অনেক বাংলাদেশি আমেরিকান যারা দেখে থাকেন আমাদের অনুষ্ঠান, তারাও অনেক সময় তাদের কাছে আমি প্রশ্ন শুনে থাকি যে স্প্যানিশরা ভরে যাচ্ছে এই সাউদার্ন অংশে। আমি ছোট্ট করে বলতে চাই যে দুটি ব্যাপার লক্ষণীয়। একটি হচ্ছে, আপনারা জানেন অনেকেই হয়তো, তারপর একটু মনে করিয়ে দিই, মেক্সিকান আমেরিকান ওয়ার যখন হয়, আমার যতদূর মনে করে 1886 সালে হতে পারে, এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটির মাধ্যমে, তার আগে কিন্তু টেক্সাস একটি স্বাধীন দেশ ছিল 1863 সাল পর্যন্ত। তাদের আলাদা স্বাধীন দেশ ছিল, আলাদা ফ্ল্যাগ ছিল, সবই ছিল। এবং টেক্সাসের কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আসলেই দক্ষিণ আমেরিকার, অর্থাৎ স্প্যানিশ বংশোদ্ভূত, মনে রাখবেন। কিন্তু মেক্সিকান আমেরিকান ওয়ারে আমেরিকা মেক্সিকোর 2/3 দখল করে নেয়, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্টেট আমি বলতে পারি: নিউ মেক্সিকো, অ্যারিজোনা, নেভাডা, ক্যালিফোর্নিয়া। আপনি কি চিন্তা করতে পারেন কত বড় বড় স্টেট সেগুলি? তো এটি দখল করে নিয়েছিল। এখানে থাকে কারা? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সবাই তো মানে দক্ষিণ আমেরিকা, স্পেশালি মেক্সিকান বংশোদ্ভূত, এটি তাদের দেশ ছিল। কাজে অনেকের কাছে আমি শুনি যে মেক্সিকানরা এসে ভরে গেছে। নো, তাদের অংশটি জোর করে দখল করে নিয়ে আছে। তারা কোথায় যাবে? তারা ওই পারে চলে যাবে এখন? তারা তখন থেকে এখানে আছে। আরেকটি প্রশ্ন, ইমিগ্রেশনের ব্যাপারটি, যে সাউথ আমেরিকা থেকে দেশে বর্ডার ক্রস করে সবাই চলে আসছে। মনে রাখবেন, এই সাউথ আমেরিকা অস্থিতিশীল করার সবচেয়ে বড় দায়ভাগ হচ্ছে আমেরিকার। যখন মানুষের কোনো উপায় থাকে না, তখনই তারা নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যান বাঁচানোর জন্য পালাতে রাজি হয়, কারণ নিজের দেশে থাকার কোনো উপায় নেই। আমার মনে হয় আপনারা দুজনেই আমার সাথে একমত পোষণ করবেন ব্যাপারটিতে। মনির মোস্তফা আলী, আমি দুঃখিত, আমি একটু বলতে বাধ্য হলাম, কারণ অনেকের ভুল ধারণাটি সংশোধন করা দরকার সঠিক তথ্যের মাধ্যমে। মনির মোস্তফা আলী, মধ্যপ্রাচ্যে অস্থিরতা কি বড় যুদ্ধের রূপ নেবে? তেলের বাজার কিন্তু স্বস্তি ফিরতে আসছিল, এখন কিন্তু সেটি মনে হচ্ছে না, সেটিও হু হু করে বাড়তে শুরু করবে। আমি তেলের বাজার নিয়ে মোটেও চিন্তিত নই, কারণ ইনফ্লেশন আসছে, বাড়তে থাকবে, প্রাইস আপ অ্যান্ড ডাউন হবে। আন্তর্জাতিক মার্কেটে কারসাজি হয়ে থাকে, কিছু না হলেও দাম তারা বাড়ান আবার কমান যখন ইচ্ছা হয়। কিন্তু যেই যুদ্ধ রূপ শুরু হয়ে গেছে, এতে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নেবে বলে মনে হচ্ছে খুব শীঘ্রই। কারণ আমরা জানি ইরান যে হামলাটা চালিয়েছে, আমি যতদূর জানতে পেরেছি 215টি মিসাইল ছিল, তার মধ্যে ব্যালিস্টিক কিছু মিসাইল ছিল,
হাইপারসনিক কিছু মিসাইল ছিল। হাইপারসনিক মিসাইল একটিও কিন্তু রুখতে পারেনি ইসরায়েল এবং আমেরিকার সবাই মিত্ররা, কারণ হাইপারসনিক ঠেকানো খুব কঠিন, এবং যে কয়টি হাইপারসনিক লক্ষ্যবস্তুতে হিট করেছে সব কয়টি হাইপারসনিক। এবং ইসরায়েলের যে আয়রন ডম আছে এবং পেট্রিয়ট মিসাইল সিস্টেম আছে, এটি হাইপারসনিক মিসাইল, অনেক ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইলও রুখতে থামানো। তারা ওই কার্টুস যে রকেট আছে সেটি থামাতে পারেন হিজবুল্লাহর, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। এটি কিন্তু একটি বড় ভীতির কারণ ইসরায়েলের জন্য হওয়া উচিত। লক্ষণীয় বিষয় হচ্ছে ইরান কিন্তু খুব ভেবে চিন্তে আমেরিকাকে জানানোর পর আক্রমণটি করেছে, এবং তারা আক্রমণ করেছে একটি সামরিক ঘাঁটিতে, যেখান থেকে প্লেন উড়ে গিয়েছিল বমিং করতে হিজবুল্লাহর ওখানে লেবাননে। তারা কিন্তু হুঁশ জ্ঞান হারিয়ে তেল আবিবের জনবসতিপূর্ণ অঞ্চলে আক্রমণ করেনি অমানুষের মতো, অর্থাৎ দ্য ওয়ার এঙ্গেজমেন্ট যে কথাটি আমরা জানি সেটি মেনে তারা কাজ করেছেন। এখন ইসরায়েল যখন প্রতি আক্রমণ শুরু করবে, আমরা জানি ইসরায়েল একটি পাগল কুকুর যার কোনো হোশ জ্ঞান থাকে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কত বড় ক্ষয়ক্ষতির আমরা আশা করছি ইরানের, এবং কি পরিমাণ ভয়াবহতা ছড়াতে পারে এই সম্পূর্ণ অঞ্চলে বলে আপনি মনে করেন? শুনবো আপনার কাছে। ইরানকে আমরা যতটাই হাইপ আপ করতে চাই না কেন, ইরানের ইদানিংকার যে অ্যাক্টিভিটিস তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান খুব একটা যে স্ট্রং পাওয়ার তা নয়। আপনি এই যে মিসাইল অ্যাটাকের কথা বললেন, হ্যাঁ, তাদের মিসাইল যেখানে যেখানে পড়েছে তা থেকে মনে হয় যে তারা হয়তো মোসাদ হেডকোয়ার্টার্স করেছিল, আর ওই যে এয়ারপোর্টের কথা বললেন সেই এয়ারপোর্ট টার্গেট করেছিল, কিন্তু সেই টার্গেট কি তারা মানে টার্গেট করতে পেরেছে নাকি মিস করেছে? দেখেন, তাদের এটাই কিন্তু মানে সিঙ্গেল ফ্যাটালিটি, একটা লোক মারা গেছে, একজন মারা গেছে, এবং সে কোথায়? সে হচ্ছে ওই ওয়েস্ট ব্যাংকের একটা শহর, সেই শহরে একটা পড়েছে, সেখান থেকে সে মারা গেছে। হ্যাঁ, কাজেই এই ইরানের পাওয়ার নিয়ে, মানে এখানে আমরা যদি ইরান ভার্সেস ইসরায়েল, আমি একটু প্রশ্নটি গুছিয়ে করি। আমি কিন্তু কখনোই বলিনি যে ইরান একটি পরাশক্তি এবং সমপরিমাণে সে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারে। আপনি কিন্তু মনে করে নেবেন, দর্শক আপনারা যারা দেখছেন, ইসরায়েলের সাথে যুদ্ধ করা আর আমেরিকার সাথে যুদ্ধ করা এক কথা। ইসরায়েল কিন্তু যুদ্ধ করছে না, আমেরিকা করছে। আমেরিকার ট্রুপস সেখানে আছে, আমেরিকার নৌবাহিনী সেখানে আছে, আমেরিকার সব অস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। কাজে আমি কোনোভাবেই বলিনি যে ইরান সেই সক্ষমতা রাখে। আমার প্রশ্ন সেটা নেই। আমি বলছি, এবং বাই দ্য ওয়ে আর একটু কারেক্ট করি আপনাকে, ইরান আমেরিকাকে ফোনের মাধ্যমে জানিয়েছে যে আমরা আক্রমণ করতে যাচ্ছি এবং সেই বিমান ঘাঁটিতে আক্রমণ করব, যার ফলে সেখান থেকে বিমান F-35 বিমান সেখানে থাকতো, সেটি সরিয়ে নেওয়া হয়েছিল এবং লোকজনও সরিয়ে নেওয়া হয়েছিল। কাজেই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে, সেটিতে আমি আশ্চর্যিত না। আমার প্রশ্ন হচ্ছে কতখানি ভয়াবহতা আমরা দেখতে যাচ্ছি বলে আপনি মনে করেন? না, সেদিকে আমি যাচ্ছিলাম যে আপনার ইসরায়েল যেটা করছে আসলে তো উইদাউট আমেরিকার সাপোর্ট তারা এটা করতে পারে না। আসলে যুদ্ধটা তো হচ্ছে ইসরায়েল আমেরিকা এগেনস্ট ইরান, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কাজে এটা আপনার মানে কোথায় যেতে পারে যুদ্ধটা আপনার, যদিও বাইডেন বলছে যে তোমরা নিউক্লিয়ার সাইটটা অ্যাটাক করো না, আর এই যে আপনি যে এনার্জি প্রাইসের যে ইসের কথা বললেন যে বেড়ে গেছে এই গত কয়েকদিনে 8%, তার পিছনে কারণ গতকালকে তো 5% বেড়েছে, এবং 5% বেড়েছে জাস্ট বাইডেনের একটা মন্তব্য থেকে। সে মন্তব্যটা করেছিল যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইরানের যে অয়েল সাইটগুলো সেগুলোকে বম্বিং করা হবে কিনা, সে তার জবাব এসে বলেছে উই আর টকিং অ্যাবাউট ইট, উই আর ডিসকাসিং অ্যাবাউট ইট। হ্যাঁ, তো এখানে এখন ব্যাপার হলো, দেখেন ইসরায়েলের ইদানিং যে সাকসেস, আপনার সেই গাজায় বলেন, ওয়েস্ট ব্যাংকে বলেন, আপনার এসে লেবাননে বলেন, এবং ইরানেই বলেন, ইরানেও তো তারা সাকসেসফুল। তার সেই ইরানে গিয়েই ইসমাইল হানিয়াকে মেরে আসলো, ইরানি জেনারেলগুলো কয়েকটা জেনারেলকে মারলো। হ্যাঁ, কাজে এই সাকসেসের পিছনেও আমেরিকা কারণ, এবং এরা যে এখন খুব উৎসাহী, এখন এরা যে একটা মোমেন্টাম দেখতে পাচ্ছে, এবং এই মোমেন্টামকে তারা মানে তারা অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে, তার পিছনে কারণও আমেরিকা। হ্যাঁ, এবং আমি মনে করি যেটা এক্সপ্যান্ড হবে, কতটা হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনার সিরিয়ায় কিন্তু ইসরায়েল বোমিং করেছে একটা রাশান বোধহয় একটা এয়ারপোর্টে, রাশান যে
এয়ারপোর্ট, মিলিটারি এয়ারপোর্ট যেটা ইউজ করে, সেখানে বম্বিং হয়েছে। কাজেই ইসরায়েল যে বাড়া বেড়েছে, এই বাড়াটা কতদূর পর্যন্ত যাবে এবং যার ফলে আর কাকে কাকে ইনভলভ করবে এটা বলা খুব মুশকিল। তবে তারা ইরানকে অ্যাটাক করবে এবং ইরানকে খুবই দ্রুত অ্যাটাক করবে। আমি হয়তো এটাও হতে পারে যে আমরা এটাই প্রোগ্রামটা শেষ করার সাথে সাথে গিয়ে দেখবো যে নিউজ আসছে যে ইসরায়েল অ্যাটাক করেছে, এবং ইসরায়েলকে নিষেধ করা সত্ত্বেও আমার যেটা মনে হয়, জানি না তাদের এই অ্যাটাকটা কতটা কার্যকর হবে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা ওই ইরানের নিউক্লিয়ার সাইটগুলোই তারা করবে, বম্বিং করবে। এতে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। তারা হয়তো করবে না, মানে ওয়েস্টকে এইভাবে খেপাবে না তাদের ওই যে অয়েল সাইটগুলো বম্বিং করে অয়েলের দাম আরো উপরের দিক যাক, তাতে কিন্তু ওয়েস্টটা খুব একটা লাভবান হবে না। কাজেই তারা হয়তো করবে। এখন আপনার নিউক্লিয়ার সাইটগুলো কতটা ইনগ্রাউন্ডে, কতটা নিচের দিকে, কতটা পাহাড়ের নিচে, আমার তো মনে হয় যে ইরানিদের অনেক আগেই বোঝা উচিত যে তাদের মানে এমন জায়গায় করা উচিত তাদের এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো, যেখানে মানে ইসরায়েলের অ্যাটাকের বিয়ন্ড হবে। ওকে, আমি আপনার সাথে একমত। ইরান যে খুব ভালনারেবল সেটি আর বলার অপেক্ষা রাখে না, কারণ তার দেশে যে হাসান নাসরুল্লাহকে, না হাসান নাসরুল্লাহ, আরেকজনের নাম জানি কি ছিল, কয়েকদিন আগে মারা গেলেন, মনে করতে পারছি না এই মুহূর্তে, ইসমাইল হানিয়া, উনাকে ইরানে মারা হলো। তো তোমার গোয়েন্দা সংস্থা কতখানি অকার্যকর সেটি তো বুঝতে আর বাকি থাকার কথা না। বাই দ্য ওয়ে, এই পেজার বিস্ফোরণের কথাটা একটু বলে রাখি। আমেরিকা এবং তার সহযোগী দেশরা, ফরগেট অ্যাবাউট ইসরায়েল, যে কতখানি ভয়ঙ্কর, কতখানি নজরদারি করছে, এটি এই পেজার বিস্ফোরণের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারলাম। সো এটি কিন্তু খুব একটা সুখ খবর না বিশ্ববাসীর কাছে, আমেরিকা এবং তার সহযোগী মিত্রদের জন্য। তাদের কাছ থেকে কোনো দেশ পরবর্তীতে যে কোনো ইলেকট্রনিক্স ভবিষ্যতে কিনবে কি না, এটির কিন্তু একটি বড় প্রভাব পড়তে যাচ্ছে টুডে টুমরো। কারণ মটোরোলা ইজ অ্যান আমেরিকান কোম্পানি, ওকে, মেড ইন তাইওয়ান, সো হোয়াট, কিন্তু তার একটি প্রাইভেট লেভেল আছে যেটি হাঙ্গেরিতে করা হয়েছিল, এবং সেটিও করেছিল একজন ইন্ডিয়ান ভদ্রলোক যে ব্যবসাটি হ্যান্ডেল করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা, ইউরোপে তৈরি যে কোনো পশ্চিমা দেশে তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস যে আপনার প্রতি গোয়েন্দাগিরি করে এবং আপনাকে যে কোনো সময় মেরে ফেলার ক্ষমতা রাখে, এটি কখনো বিশ্ববাজারে ব্যবসার জন্য ভালো খবর নয়। এটি এতটুকু আমি শুধু বলে রাখছি, পরবর্তীতে আরেকদিন হয়তো আরও বিস্তারিত আলোচনা করব। আমি যাব বাংলাদেশের প্রসঙ্গে। শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে আছেন, ভারতের কাছে এই প্রশ্ন করেছে আমেরিকা। জবাবে ভারত জানিয়েছে খুব দ্রুতই মিডল ইস্টের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। খবরটি বাংলাদেশের সরকারি মহলকেও জানানো হয়েছে। সম্ভাবনা রয়েছে বা সম্ভবত আমরা জানতে পারছি যে শেখ হাসিনা দুবাই চলে যেতে পারেন। এদিকে বাংলাদেশে চলছে একের পর এক অস্থিরতা। কিছুদিন আগে রাজধানী ঢাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে সেনাবাহিনীর গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এতে করে আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে, বন্ধ হয়েছে অনেক গার্মেন্টস। পাশাপাশি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা অবনতি ঘটেছে। অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্যের যে বাড়ার গতি, সেটি এখন জনসাধারণের হাতের বাইরে চলে গেছে, অর্থাৎ একটি দুর্বিষহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। কাজেই এই বিষয়ে কথা বলা খুব দরকার। প্রথম প্রশ্ন ডক্টর খালেকুজ্জামান আপনার কাছে, দুবাই গেলে হাসিনা কতটুকু নিরাপদ থাকবেন বলে আপনি মনে করেন? বাংলাদেশের সাথে কিন্তু ইউএই, ইউনাইটেড আরব আমিরাতের কোনো রকমের বন্দি বিনিময় অর্থাৎ এক্সট্রাডিশন যে চুক্তি আমরা বলে থাকি সেটি বিরাজ করে না। এমন অবস্থায় সেখানে গেলে তিনি কতখানি সেফ বলে আপনি মনে করেন সেখানে, এবং বাংলাদেশ কি সেখানে যদি চায় তাকে ফেরত আনতে পারবে কিনা সেখান থেকে বিচার কার্যের জন্য? শুনবো আপনার কাছে, সময় কিন্তু আমাদের কম, সংক্ষিপ্তভাবে বলবেন। জি, আমার ব্যক্তিগতভাবে ধারণা যে শেখ হাসিনা যেখানেই থাকুক, তিনি এমন একটা দেশ নিজে চুজ করবেন যেখান থেকে তাকে এক্সট্রাডাইট করার কোনো স্কোপ থাকবে না। কারণ হচ্ছে এমনকি যদি ভারতে উনি থেকে যান, ভারত আপাতত বলছে যে সে মিডল ইস্টে চলে যাবে। আমি কিন্তু সন্দিহান ব্যক্তিগতভাবে নিজে। আমার ধারণা তিনি ভারতেই সবচেয়ে নিরাপদ এবং ভারতেই তিনি থেকে যাবেন নানান অজুহাতে। এবং ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি থাকলেও এর একটা ধারা রয়েছে যে যাকে এক্সট্রাডাইট করতে রিকোয়েস্ট করা হচ্ছে তার সাথে যদি কোনো রাজনৈতিক সম্পর্ক থাকে,
তাহলে সেই দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য না। শেখ হাসিনার থেকে বড় রাজনৈতিক মানে আশ্রয় আর কি হতে পারে? তো এটা আমি রং, এটা হচ্ছে আমার আজকে আপনার কাছে আমি করলাম, কি বলে, প্রিডিক্ট করলাম, যেটা আপাতত আমেরিকাকে চুপ থাকার জন্য এটা বলেছে যে তিনি চলে যাবেন অন্য কোনো দেশে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি ভারতেই থাকবেন এবং ভারতেই হচ্ছে তার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। ধন্যবাদ আপনাকে। মনির মোস্তফা, আপনার কাছে খুব দ্রুত জানতে চাবো, এটি অত্যন্ত একটি কঠিন প্রশ্ন এই সময়ের আঙ্গিকে, এই সময়ের আলোকে। বাংলাদেশের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি, শ্রমিকদের আন্দোলন, এই সব কিছু সরকারের হাতে বাইরে চলে যাচ্ছে। এই বিষয়ে সরকারের পদক্ষেপ এবং সুদূরপ্রসারী কতখানি প্রভাবের পড়বে বলে আপনি মনে করেন? অনেকে মনে করছেন যে এই যে উপদেষ্টা সরকার আছেন, যে কোনো কিছু করার ক্ষমতা রাখছেন না এবং প্রতিটি জিনিস নাগালের এবং হাতের বাইরে চলে যাচ্ছে খুব দ্রুত। আপনি তো সবকিছু বলেই দিলেন। আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে, জি, যেটা চলছে বাংলাদেশে, তাহলে কিন্তু খুব দ্রুতই লোকজন আবার হাসিনাকে মিস করা শুরু করবে। আমার যদি 1 মিনিট থেকে থাকে তাহলে আপনি একটু পিছনে ওই যে ইমিগ্রেশনের ব্যাপারে যে কথাটা আপনি বলেছিলেন, বাংলাদেশ সম্পর্কে আর আমি কিছু বলতে চাই না। যে ইমিগ্রেশনের ব্যাপারে যেটা বলেছিলেন, এই যে মেক্সিকান আমেরিকান যে ওয়ারটা, এটা কিন্তু টেক্সাসের জন্য হয়নি, এটা হয়েছিল ক্যালিফোর্নিয়ার জন্য। ক্যালিফোর্নিয়া টেক্সাসের জন্য হয়েছিল আমি বলিনি সেটা, আমি বলেছি টেক্সাস স্বাধীন দেশ ছিল, স্বেচ্ছায় আমেরিকার সাথে যুক্ত হয়েছিল, সেটি ছিল 1983 সালে 1863 সালের ঘটনা। না, আপনি আরেকটা কথা বলেছেন যে তখন থেকেই সেই মেক্সিকানরা ওখানে ছিল, আসলে কিন্তু ছিল না। একটা টিটি হয়েছিল, যে টিটিটার নাম হচ্ছে গুয়াদালুপ হিদালগো, সেখানে ছিল তাদের 2 বছরের মধ্যে তারা যদি সিটিজেনশিপ চায় তাহলে তাদের সিটিজেনশিপ দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি, তাদেরকে সেই মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছিল, মানে মেক্সিকো, প্রেজেন্ট মেক্সিকো, এটাই হয়েছে। কাজেই আপনি যেটা বলেছেন এটা সত্য, যে ওই যে স্টেটগুলোর কথা আপনি নাম করলেন, ওগুলো তো মেক্সিকানদেরই ল্যান্ড। কাজেই তারা যদি এখনো আসে, হ্যাঁ, সেই কথাটা তো মাথায় রাখতে হবে। তাদের মাথায় তো অন্তত আছে যে ওই ইয়েগুলো, স্টেটগুলো তো আমাদেরই ছিল, হ্যাঁ, তাদের স্টেটে সেটা তো যোগ করে নেওয়া হয়, আসলে তো ওটা তো যোগ করে নেওয়া হয় স্টেটগুলো। ওই ইতিহাসে মানে অত বড় ইতিহাস যেতে চাই না, কাজে আপনার ওটা আপনার এটা অ্যাসেসমেন্টটা ঠিকই, যে ওটা তো মেক্সিকানদেরই স্টেট, তারা তো ওখানে আসবেই। আপনাকে যেহেতু অন্য প্রশ্নটির উত্তর আপনি খুব সংক্ষিপ্তভাবে দিয়েছেন, একটি শেষ প্রশ্ন করব, আপনার 1 মিনিটের মতো সময় থাকবে হাতে, 1 মিনিটের চেয়ে কম, ধরে নিন 40 সেকেন্ড। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের অবহেলার সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গোষ্ঠী, বাংলাদেশের কথা বলছি, এই যে ঠিক কি ইঙ্গিত করছে? শেষমেশ কি একটা গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে কিনা বাংলাদেশে? সেই দিকে তো যাচ্ছে। আপনার যেটা দরকার ছিল এই প্রেজেন্ট গভর্নমেন্টের, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনা, এবং সেই দ্রুত ফিরিয়ে আনার জন্য আপনার পুলিশকে ইউজ করা, সেই পুলিশকে যেভাবেই করা দরকার ছিল। আপনার মানে পুলিশ সেই শেখ হাসিনার আমলে কি করেছে না করছে, কিন্তু পুলিশ ছাড়া তো একটা দেশের আইন শৃঙ্খলা কোনো মতেই কন্ট্রোল করা যায় না। কাজেই তাদেরকে অবহেলা করে, তাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে সেটা তাদের করা উচিত না। ইভেন কি যে সমস্ত পুলিশরা, আমরা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলি, কেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কি শিকার পুলিশরা হয়নি? সে ব্যাপারে কি এই গভর্নমেন্টের কোনো কথা শুনেছেন? তারা কি তার কোনো সেই সম্পর্কে কিছু বলেছেন? আইনের আওতায় আনা থাক দূরের কথা, তাই সেই যে নিরীহ পুলিশগুলো যে মারা গেল সে সম্পর্কে তারা কি কিছু বলেছে? এই যে পুলিশদের যে আপনার ইয়েটা ফিরে আসবে, তাদের যে সাহসটা ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? তাদের তো এই গভর্নমেন্টের সাপোর্টের দরকার, সেই সাপোর্টটা তারা পায়নি। কাজেই এটা এখনো সময় আছে, যত দ্রুত বাংলাদেশ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবে। এবং যে সমস্ত গুজব আমরা শুনছি, আবার সেই করাপশনের গুজব শুনছি, মানে আপনার পিবিএস গভর্নমেন্টের তাদেরকে যা কিছু দিয়ে অ্যাকিউজ করা হয় তার সবকিছুই এখন চলছে, সে কথাই তো আমরা শুনছি। হ্যাঁ, কাজে এইগুলোর থেকে সাবধান হওয়া দরকার, তা না হলে কিন্তু এই গভর্নমেন্ট খুব বেশি দিন টিকতে পারবে না। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, খালেকুজ্জামান এবং মনির মোস্তফা আলী। আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে, আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আজ রাত 10টায়, যখন আপনারা দেখবেন টিভি অ্যানালাইসিস। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।